আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। এবার ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় শুরু হওয়ার পর থেকে গাজায় নতুন একটি ফোর্সকে সবচেয়ে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। হামাস বা আল কাসসামের প্রচলিত পোশাকের বাইরে ভিন্ন একটি ইউনিফর্ম পরিহিত সেনাদের কাজ করতে বিশেষ করে জিম্মিদের আনা নেয়া বা নিরাপত্তা বিধানে দেখা গেছে। জানা গেছে এরা প্রচলিত বা দৃশ্যমান কোনো বাহিনী নয়, বরং হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের একটি শ্যাডো ইউনিটের সদস্য। শ্যাডো ইউনিট বা ছায়া, এই ইউনিটটির নাম ওয়াহদাত আল থিল। নতুন এই শ্যাডো ইউনিট নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হয়। এই পর্যন্ত 4 দফায় এই বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। তখন থেকেই ওয়াহদাত আল থিল নতুন করে আলোচনায় এসেছে। দেখা যাচ্ছে প্রতিটি জিম্মি বিনিময়ের আগেই এই ইউনিটের সদস্যরা দৃশ্যপটে চলে আসেন এবং কাজ সম্পন্ন হওয়া মাত্রই উধাও হয়ে যান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। বিশেষ করে এই বাহিনীর সদস্যদের কালো ইউনিফর্মটা আলাদা করে চোখে পড়েছে। আল কাসসামের অন্যান্য যোদ্ধারাও তাদের নিয়মিত পোশাকে সেখানে থাকায় কালো পোশাকের ওয়াহদাত সেনাদের সহজে শনাক্ত করা যাচ্ছে। বন্দি বিনিময় ছাড়া অন্য কোনো সময় তাদেরকে দেখাও যায় না। বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা সূত্রে জানা যায়, শ্যাডো এই ইউনিটের সদস্যরা যথেষ্ট উঁচু মানের সামরিক ও মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ সম্পন্ন। তাদেরকে আড়ালে থাকার জন্যই আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ যে কোনো জায়গা থেকে কিভাবে লুকিয়ে পড়তে হয়, আবার চটজলদি এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে যাতায়াত করতে হয়, এসব বিষয়ে তাদেরকে পারদর্শী করে তোলা হয়। বেশিরভাগ সূত্রমতে এই ইউনিটের মূল কাজ হল গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের তত্ত্বাবধান করা। অর্থাৎ হামাস বা আল কাসসাম যোদ্ধারা ইসরায়েলি যে জিম্মিদের আটক করেছে তাদের সবাইকেই নিরাপত্তাজনিত কারণে পরবর্তীতে এই ওয়াহদাতের সেনাদের হাতেই তুলে দেওয়া হয়েছে। শ্যাডো এই ইউনিটটি নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। এদের বেশিরভাগ কার্যক্রমই গোপন ও অস্পষ্ট। আল কাসসামের তরফ থেকেও এই শ্যাডো ইউনিটটি সম্পর্কে কখনোই মুখ খোলা হয়নি। তারা এই ইউনিটটি গোপনই রাখতে চেয়েছে, কিন্তু মাত্রাতিরিক্ত এই গোপনীয়তাই বরং এই শ্যাডো ইউনিটকে ঘিরে আরও বেশি কৌতূহলের জন্ম দিচ্ছে। বিশেষ করে তারা কিভাবে জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করছেন, কিংবা বন্দীদের তদারকি করা ছাড়াও এই ইউনিটটি আর কোন কোন কাজের সাথে সম্পৃক্ত, এগুলো নিয়ে অনেকেই জানার চেষ্টা করছেন। ইসরায়েলি জিম্মিরা যেভাবে সুস্থ ও স্বাভাবিক শরীরে মুক্তি পাচ্ছেন, বিশেষ করে নারী জিম্মিরা যেভাবে মুক্ত হওয়ার পর আল কাসসামের প্রশংসা করছেন, তাতে ধারণা করা যায় যে ওয়াহদাত আল থিলের অধীনে অত্যন্ত নিরাপদ ও উন্নত কোনো ব্যবস্থাপনাই ঠিক করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো ইসরায়েলি জিম্মি গাজায় বন্দিদশাকালীন কোনো হয়রানি বা দুর্ব্যবহারের অভিযোগ তোলেননি। তাদেরকে খাবারের বা পানির কিংবা ওষুধের কষ্ট দেওয়া হয়েছে এমন কোনো বার্তাও শোনা যায়নি। এদের মূল দক্ষতা শুধু জিম্মিদের আটকে রাখাই নয়, বরং তাদেরকে অজানা ও অচেনা জায়গায় নিয়ে রাখা, ইসরায়েলি সেনাদের ফাঁকি দেয়া এবং একের পর এক দৃশ্যপট তৈরি করে ইসরায়েলি গোয়েন্দাদের মনোযোগ ও দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে নিয়ে নিজেদের কাজটি সুচারুভাবে করে যাওয়া। ওয়াহদাত আল থিলকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে প্রতিটি জিম্মির সাথে ইসলামিক নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ উত্তম ব্যবহার করা হয়, তাদের বস্তুগত প্রয়োজন পূরণ করা হয় এবং নৈতিকতার মানদণ্ডে তাদের সাথে আচরণ করা হয়। আল কাসসামের সবগুলো ব্রিগেড থেকে সবচেয়ে মানসম্পন্ন লোকগুলোকে এই ইউনিটে নেওয়া হয়। এই কারণে এই শ্যাডো ইউনিটে যারা যায় তাদের সবারই কায়িক পরিশ্রম, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, আবেগ নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা অনেকটা বৃদ্ধি করে। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা মিডিয়া, লোকের সমাগম, এমনকি পরিবার এড়িয়ে একদম নির্জনে একাকী অবস্থায় দিনের পর দিন থাকতে পারে। নির্দিষ্ট কাজ ছাড়া তাদেরকে ডাকাও হয় না, আর তারা সম্মুখেও আসে না। বন্দীদেরকে সামরিক শাখার হাতে তুলে দেওয়ার পর ওয়াহদাতের সদস্যরা কি কাজে ব্যস্ত থাকে, কিংবা তারা সামরিক কোনো অভিযানে অংশ নেয় কিনা,
তাও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ইসরায়েলিরা যখন আকাশ থেকে মুহুর্মুহু গোলা বর্ষণ করছে, বিমান হামলা করছে, গাজা যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে, তখন এই বন্দীরা কিভাবে এতটা অরক্ষিত থাকলেন তাও এখন বিরাট এক প্রশ্ন হয়েই সামনে এসেছে। তবে বিশ্লেষকরা মনে করেন যে শ্যাডো এই ইউনিট যেভাবে বন্দী ও জিম্মিদের গোপনে রাখতে সক্ষম হয়েছে এবং চূড়ান্তভাবে সফলতার সাথে বন্দী বিনিময় সম্পূর্ণ করছে, তাতে হামাসের কৌশলগত বিজয় নিশ্চিত হয়েছে। এতে করে ফিলিস্তিনের গণমানুষের কাছে হামাসের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দুটোই বেড়েছে। বলা হয় ৭ই অক্টোবরের অপারেশন আল আকসা ফ্লাডের পর হামাস সামরিক ও বেসামরিক মিলে মোট ১৫৫ জন ইসরায়েলিকে জিম্মি করে। প্রকৃত সংখ্যাটি হামাস অবশ্য কখনোই খোলাসা করেনি, কারণ এই জিম্মি আটক ও তাদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব পালন করে এই উহদাত আল থিল। তাছাড়া শুধু হামাস বা আল কাসসামের হাতেই সব জিম্মি আছে তাও নয়। ফিলিস্তিনের আরেকটি বৃহত্তর স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ দাবি করেছে তাদের হাতেও ৩০ জনের মতো জিম্মি আটক রয়েছে। সর্বশেষ যে আরবির ইহুদ নামক ইসরায়েলি নারী সেনাকে মুক্ত করার জন্য ইসরায়েল বেপরোয়া হয়ে উঠেছিল, তিনিও ছিলেন ইসলামিক জিহাদের জিম্মি দশায়। তাকে মুক্তি দেওয়ার আগ মুহূর্তে ইসলামিক জিহাদ আরবিলকে এনে হামাসের হাতে তুলে দেয়। এক্ষেত্রে ইসলামিক জিহাদ ও হামাসের সামরিক শাখা আল কাসসামের মধ্যে যে মজবুত সেতু বন্ধন এবং বোঝাপড়া দেখা গেছে তাও অনেকের নজর কেড়েছে। এর বাইরে পপুলার রেজিস্ট্যান্স কমিটি তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে যে তাদের হাতেও একাধিক ইসরায়েলি জিম্মি আটক রয়েছে। আল আকসা ব্রিগেডও তাদের একজন জিম্মিকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। এ থেকে ধারণা করা যায় তাদের হাতে এক বা একাধিক জিম্মি থাকতে পারে। তবে এবার যেভাবে উহদাত আল থিল যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে তা বেশ গোছানো ও পরিকল্পনা মাফিক বলে প্রতীয়মান হচ্ছে। বন্দীদেরকে নিয়মানুসারে আন্তর্জাতিক রেড ক্রসের কাছেই তুলে দেওয়া হচ্ছে। তবে বন্দী তুলে দেওয়ার জন্য যে স্থানগুলো নির্বাচন করা হচ্ছে সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ফিলিস্তিন স্কোয়ারে একটি আর হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ধ্বংসপ্রাপ্ত বাসভবনের সামনে বন্দী বিনিময়ের আয়োজন করে তারা ইসরায়েল সহ গোটা পশ্চিমা বিশ্বকে যেন লড়াই চালিয়ে যাওয়ার বার্তা প্রদান করছে। বন্দি বিনিময়ের প্রতিটি আয়োজন শুরু থেকে শেষ অবধি শৃঙ্খলা বজায় রেখেই হয়। প্রথমে নির্দিষ্ট স্থানটিতে হামাস ও আল কাসসামের সেনারা অবস্থান নেন। সেখানে দেশাত্মবোধক গান বাজানো হয়, ধর্মীয় আলোচনা হয়। সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও আন্তর্জাতিক রেড ক্রসের সদস্যরা এসে সমবেত হলে একটি পর্যায়ে এই শ্যাডো ইউনিটের সদস্যরা আসেন। আল কাসসামের সদস্যরা গাড়ি বহর নিয়ে আসেন। তবে উহদাতের সদস্যদের আসা যাওয়ার দৃশ্য খুব একটা স্পষ্টভাবে চোখে পড়ে না। অধিকাংশ সময় দেখা যায় তারা বিভিন্ন ধ্বংসপ্রায় বা ভগ্নদশার ভবন থেকে জিম্মিদের নিয়ে বেরিয়ে আসেন। তারা কি আগে থেকে এই ভবনগুলোতে ছিলেন নাকি অন্য কোনোভাবে সেখানে আসেন সেই চিত্র দেখানো হয় না। এরপর তারা জিম্মিদেরকে আল কাসসামের যোদ্ধাদের কাছে বুঝিয়ে দেন। এক্ষেত্রে প্রতিটি দৃশ্য ক্যামেরায় ছবি তুলে রাখা হয়, ভিডিও ধারণ করা হয়। আশেপাশের নানা ভবন থেকেও পুরো আয়োজনটি ভিডিও করা হয়। বন্দীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। গাজায় এই বন্দিদশার স্মৃতি হিসেবে টোকেন দেয়া হয় এবং সবশেষে একটি টেবিলে আন্তর্জাতিক রেড ক্রসের সাথে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বন্দীদেরকে তাদের হাতে হস্তান্তর করা হয়। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর আল্লাহর দরবারে সিজদা দিয়ে এই যোদ্ধারা স্থান ত্যাগ করেন। এরপর তারা যেন আবার দৃশ্যপট থেকে হারিয়ে যান। এখনো পর্যন্ত প্রতিটি বন্দি বিনিময় এভাবেই সম্পন্ন হয়েছে। বিশ্লেষকরা মনে করেন উহদাত নামক এই শ্যাডো ইউনিটের সদস্যরা কতটা প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা কতটা ঠান্ডা মাথায় কাজ করেন এ বিষয়টি এসব ঘটনাবলী থেকেই প্রমাণিত হয়। ধারণা করা হয় আল কাসসামের যতগুলো ইউনিট সক্রিয় আছে তার মধ্যে এই শ্যাডো ইউনিটটাই পেশাদারিত্বের দিক থেকে সবচেয়ে এগিয়ে। কোনো কোনো বিশ্লেষক এমনও বলেছেন যে গোয়েন্দা বৃত্তির ইতিহাসে হামাসের এই শ্যাডো ইউনিট নিয়ে হয়তো আগামীতে আরও অনেক দিন অনুসন্ধান, বিশ্লেষণ ও পর্যালোচনা চালানো হবে। এই ইউনিটটি বরাবরই কৌতূহলের কারণ হয়ে থাকবে তার ভিন্নধর্মী কাজের ধরন এবং চরম প্রতিকূল পরিস্থিতিতেও অত্যন্ত সাবলীলভাবে নিজেদের কাজগুলো চালিয়ে নিতে সক্ষম হওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি।
সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।